আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই মধ্যে যেখানে দেখছি সবাইকে গার্ডিয়ান নার্সিং কোচিংয়ের পক্ষ থেকে আমি সালাম জানাচ্ছি অনেক দ্বিতীয় শুভেচ্ছা। আশা করি সকলে ভালো আছো, সুস্থ আছো, নিরাপদে আছো। আলোচনা হবে আজকে বাংলা ব্যাকরণ সাহিত্যের একটি গুরুত্বপূর্ণ ক্লাস, যেটা তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। পরীক্ষা হলে গিয়ে বুঝবো কি ঘটে গেছে আজকে একটা ক্লাস থেকে বুঝে যাবো। কারণ আমি যত কথাই বলি আসল জায়গায় পরীক্ষার হল, তাই না বলো? ওখানে বুঝে যাবা। ওকে, আমি এদিকে ডিসপ্লেটা তো এদিকে, তো এদিকে দেখাচ্ছি ডিসপ্লে এইগুলো দিতে পারছি। ওকে, আচ্ছা এটা হলো বলো, আমরা প্রশ্নগুলো দেখবো, তোমরা ঝটপট উত্তর করবা আর আমি ব্যাখ্যা করে দেবো, এটা নিয়ে ডিসকাশন হবে। দেখো, প্রথম কথা হলো কোন ভাষা থেকে বাংলা ভাষার জন্ম? পালি, প্রাকৃত? আচ্ছা তোমরা বলো তো শোনা যাচ্ছে কিনা? এখানে রিফ্লেকশন, ওখানে রিফ্লেকশন হচ্ছে, আমার জন্য সুবিধা হবে। বলো তো বাংলা ভাষার জন্ম কোথা থেকে? পালি, প্রাকৃত, সংস্কৃত, অসমীয়া? হ্যাঁ শুনতেছি আমি, এখানে শোনাচ্ছে, এখানে শোনাচ্ছে। তোমারটা রেজিস্টার দাও, তোমার রেজিস্টার দাও। এই যে শোনাচ্ছে, যে আসতেছে, এই যে সবাই শোনাচ্ছে। ইসলাম আলাইকুম। জি স্যার, জি স্যার। তোমার মোবাইলটা রেজিস্টার দাও। শোনা যাচ্ছে? এই যে সবাই জি স্যার, এই যে ইয়ে স্যার। পুরো বাইরের সাউন্ডটা বেশি, নয়েজ আসছে। নয়েজ আসছে? হ্যাঁ, এটা ফ্যানের কারণে। রাইট। হ্যালো, দেখো এবার দেখো। হ্যালো, সব ঠিক আছে? দেখছো? হ্যাঁ, তাহলে দেখো আনসার গুলো করবা। তোমাদের ABCD যেটাকে লিখতেই হবে, তোমাদের পুরোটা লিখতে হবে না। বাংলা ভাষার জন্ম কোন ভাষা থেকে? দেখো এত সাউন্ড কেন হচ্ছিল? ওই যে ফ্যান চলতেছিল তো, এই জন্য। এখন আর হবে না সাউন্ড, ঠিক আছে? বোর্ডের দিকে দেখো। কথা বুঝে যাচ্ছে? এবার শোনো, তাহলে বাংলা ভাষার জন্ম কোন ভাষা থেকে? বাংলা ভাষার জন্ম পালি, প্রাকৃত, সংস্কৃত, অসমীয়া। ঠিক আছে? কেউ আনসার করবো না? এখানে আমি তোমাকে একটা করে দিচ্ছি, পুরো বাংলা ভাষার একটা সফট করে দেই। তুমি দেখো, এটা খুব মনোযোগ দিবা, ভাষাটা কিভাবে সৃষ্টি হয়েছে। আচ্ছা এই ক্ষেত্রে আমি একটা কথা বলি, যদি আছে বাংলা ভাষার বয়স কত, তুমি চোখ বন্ধ করে বলবো 1000 বছর। চর্যাপদের বয়স কত? 1000 বছর। বাংলা সাহিত্য কত বছরের পুরানো? 1000 বছর। বাংলা ভাষা কত বছরের পুরানো? 1000 বছর। এখান থেকে যত প্রশ্ন আসবে সব বলবো 1000 বছর। তাহলে 1000 বছরের পুরানো বাংলা ভাষায় বৌদ্ধ গান ও দোহা। কি বলবো বলো তো? 1000 বছরের পুরানো বাংলা ভাষায় বৌদ্ধ গান ও দোহা। চর্যাপদের বয়স 1000 বছর। এটা একটা বাংলাদেশের বয়স। বাংলা ভাষার সৃষ্টি কিভাবে, এখানে প্রশ্ন আছে। এই ভাষার সৃষ্টি সম্পর্কিত যত প্রশ্ন একবার আমি উত্তরটা দিচ্ছি। ওইটার শব্দ রিফ্লেকশন হচ্ছে কোনো কারণে। এটা শব্দ বন্ধ করতে হ্যাঁ সেটা বন্ধ করো। ওকে স্যার, ওকে আপনি শুরু করেন। দেখো মূলত এটা এসেছে ইন্দো ইউরোপীয় থেকে। হ্যাঁ এবার দেখো, এবার প্রশ্ন। মূলত এটা এসেছে ইন্দো ইউরোপীয়। এখন আর কোনো শব্দ নেই। ইন্দো ইউরোপীয়, ইন্দো ইউরোপীয়, এটা পরের সাইডে ইন্দো ইউরোপীয়, ইন্দো ইউরোপীয়, ইন্দো ইউরোপীয় দুইটা অংশ। এবার দেখো আবার দরকার আবার
ইন্দো ইউরোপীয় ভালো করে করো। এবার কি হচ্ছে না, ইন্দো ইউরোপীয় দুইটা অংশ, একটা কিন্তু আর একটা হলো শতম। একটা কিন্তু একটা শতম। আমার মনে হচ্ছে এইটাই কাজ করতেছে না, এই জন্য কাজ করতেছে খুব সম্ভব। কিন্তু শতম, এই শতম থেকে কি কি আসছে দেখো, এখান থেকে একটা শকে বলেছিলাম আমরা ভাষাটা লিখে দেবো। ইন্দোপীয় দুইটা অংশ, একটা কিন্তু শতম। এই শতম থেকে যেটা এসেছে সেটা হলো প্রাচীন ভারতীয় অংশ, প্রাচীন ভারতীয় আর্য। এরপর যেটা এসেছে সেটা হলো মধ্য ভারতীয় আর্য। এরপরে যেটা থেকে আসছে এটা হলো নব্য ভারতীয় আর্য। ভারতের খেয়াল করো প্রশ্নগুলো কিরকম হবে। আর নব্য ভারতীয় আর্য এটা নিচে, এটা তার নিচে আমার তো জায়গা নেই বলে আমি পাশে যাচ্ছি, তোমরা নিচে নিচে এটা লিখবা। নব্য ভারতীয় আর্য, তার নিচে হলো প্রাকৃত, ওইটা নিচে লিখবো প্রাকৃত। তার নিচে যেটা হলো সে হলো অপভ্রংশ, অপভ্রংশ। তার নিচে যেটা হলো সেটা হলো তার নিচে যেটা হলো সেটা হলো বঙ্গ কামরূপী, বঙ্গ কামরূপী। এবং সেখান থেকে আরো যেটা হলো একটা বাংলা, একটা বাংলা, একটা বাংলা, আর একটা অসমীয়, একটা বাংলা একটা অসমীয়। তাহলে যদি আসে বাংলার সহজের ভাষা কোনটি, তুমি অবশ্যই বলবা অসমীয় বা আসামের ভাষা। বাংলার সহজের ভাষা কোনটি, তুমি অবশ্যই বলবা অসমীয় বা আসামের ভাষা। যদি আসে বাংলা ভাষার পূর্ববর্তী স্তরের নাম কি, সেটা বঙ্গ কামরূপী, বঙ্গ কামরূপী। যদি আসে বাংলা ভাষার সৃষ্টি কোন ভাষা থেকে, প্রাকৃত। বাংলা ভাষার সৃষ্টি কোন ভাষা থেকে বলতো, প্রাকৃত ভাষা থেকে। ঠিক আছে, একটু দেখে নাও ভাইয়া। বাংলা ভাষার সৃষ্টি হয়েছে কোন ভাষা থেকে, প্রাকৃত কিন্তু। আচ্ছা আমি আবারও যাচ্ছি, বাংলা ভাষা কোন মূল ভাষা গোষ্ঠীর অন্তর্গত, বলবা ইন্দো ইউরোপীয়। দেখো বাংলা ভাষা একদম শুরু থেকে এক নজর দেখবা। হ্যাঁ এবার একটু করে কি হলো, ওটা কাজ করে আমরা এইটা কাজ করছি, বুঝছো। বাংলা ভাষা, বাংলা ভাষা কোন মূল ভাষা গোষ্ঠীর অন্তর্গত, ইন্দো ইউরোপীয়। যদি আসে ইন্দো ইউরোপীয় কোন শাখা থেকে বাংলা ভাষা এসেছে, ইন্দো ইউরোপীয় কোন ভাষা থেকে বাংলা ভাষা এসেছে, তুমি বলবা অবশ্যই সেটা শতম, শতম থেকে। আচ্ছা যদি আসে বাংলা ভাষার সৃষ্টি কোন ভাষা থেকে, প্রাকৃত। কেন স্যার অপভ্রংশ থেকে নয়, কেন আসছি। বাংলা ভাষার পূর্ববর্তী স্তরের নাম কি, বঙ্গ কামরূপী, বঙ্গ কামরূপী। বাংলার সহোদর ভাষা কোনটি, অসমীয় বা আসামের ভাষা। তাহলে বাংলার সহোদর ভাষা কোনটি বলো, অসমীয় বা আসামের ভাষা। বাংলা ভাষার পূর্ববর্তী স্তরের নাম বঙ্গ কামরূপী। বাংলা ভাষার সৃষ্টি প্রাকৃত ভাষা থেকে। বাংলা ভাষা ইন্দো ইউরোপীয় সপ্তম শাখার অন্তর্গত, আর বাংলা ভাষা ইন্দো ইউরোপীয় মূল শাখা থেকে এসেছে। এইটা এখন প্রশ্ন তোমার প্রাকৃত কি, দেখো আমি এক কথাই বলি, একবারে বুঝে নাও। এই যে চন্দ্র, এই চন্দ্রটা হলো পশ্চিম বা প্রাচীন ভারতীয় আর্য, সংস্কৃত না, এটা নব্য ভারতীয় আর্য। এটা হলো বৈদিক ভাষা, এটা বৈদিক সংস্কৃত, সংস্কৃত একটা জটিলতা দেওয়া দরকার নেই। এটা নব্য ভারতীয় আর্য, সংস্কৃত মনে রাখো। এই চন্দ্রটা হলো সংস্কৃত, চন্দ্র, এই চন্দ্রটা হলো প্রাকৃত। আর এটা থেকে সৃষ্টি হচ্ছে চাঁদ, বাঁকা চাঁদ আকাশে। তাহলে চাঁদ, চন্দ্র, চন্দ্র চাঁদ, চন্দ্র তৎসম, চন্দ্র প্রাকৃত, আর চাঁদ হলো তদ্ভব বা খাঁটি বাংলা। এটাকে তদ্ভব বা খাঁটি বাংলা বলা হয়। তাহলে এইটাই হলো এই ভাষা সৃষ্টির মূল কিন্তু, এই প্রাকৃত। এটা কিন্তু অর্ধদর্শন না। অর্ধদর্শন হলো কৃষ্ণ, কৃষ্ণ, বৈষ্ণব, বৈষ্ণব, শ্রাদ্ধ, শ্রাদ্ধ, গৃহিণী, গৃহিণী। ঠিক আছে, তাহলে আমি এই অংশটা তোমাদেরকে বসে
তাহলে এটা আমি বোঝাতে পেরেছি, আমি চলে যাচ্ছি। বাংলা ভাষার সৃষ্টি হচ্ছে কোন ভাষা থেকে? বাংলা ভাষার সৃষ্টি হচ্ছে প্রাকৃত ভাষা থেকে। উত্তর ডি। যারা উত্তরটা বি করেছিলাম তাদের সবার হয়েছে। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, সবার হয়েছে। আমি পরের অংশে যাচ্ছি। নেক্সট, কোন বানানটি ঠিক? কোন বানানটি ঠিক? দেখো, বাংলা ভাষায় বেশ কিছু বানান বিভিন্ন পরীক্ষা আসে, সেই বানানগুলো একটু দেখো, এর মধ্যে আমরা দেখবো কোনটা এটা। ঠিক আছে, প্রথম কথা হলো দেখো যে বানানগুলো আছে মুমূর্ষু, মরসুকার, ময় দীর্ঘকার, শয়ের রসুকার, এই বানানটা কিন্তু আসছে অনেক বার। শয়ের রসুকার, শয়ের দীর্ঘকার, শুশ্রূষা। শ্বশুর বানানে বফলা হলো শাশুড়ি বানানে, শ্বশুর বানানে বফলা হলো শাশুড়ি বানানে কখনো বফলা হয় না। পিপিলিকা, হ্যাঁ দেখো, মরিচিকা, পিপিলিকা, মরিচিকা, বিভীষিকা, এগুলো খেলা কিন্তু রসুকার, দীর্ঘকার, শুশ্রূষা, শ্বশুর, শাশুড়ি, পিপিলিকা, মরিচিকা, বিভীষিকা, সমীচীন, দুটি দীর্ঘা, বিশ্বমিচীন, মুহূর্ত দেখো, মরসুকার, হয় দীর্ঘকার, তরে, মুহুর মুহু, সবগুলো রসুকার, সেটা দেখো মুহুর মুহু। তুমি খেয়াল রাখো, এই যে ধৈর্য বানানে তুমি কখনো অধৈর্য হয়ে জফলা দিবে না। ধৈর্য অধৈর্য, দীর্ঘ কোনো জফলা হবে না, দৈর্ঘ্য একটা জফলা হবে, দীর্ঘ দৈর্ঘ্য। সরস্বতী বানানে দেখো, সরস্বতী বফলা আগেরটা হবে না, পরেরটা হবে সরস্বতী। শ্মশান দেখো, শ্মশান, ঠিক আছে। স্মরণ দেখো, স্মরণ, এই যে স্মরণ, স্মরণিকা, স্মরণিক, তাহলে মরিচিকা কোনটা? দেখো মরিচিকা, এই একটা বানানে ঠিক। সহযোগিতা শিকার হবে, সহযোগিতার শিকার হবে, এটা একটু লাল করে দিয়ে রেখে ভিতরে তো সহজ মরিচিকা, এটা ঠিক কিন্তু রাখে যে মরিচিকা। এই বানানগুলো শ্মশান, স্মরণ, স্মরণ দেখা হবে। ইতিমধ্যে না, এটা হলো ইতোমধ্যে হয় বানানটা। শ্রমজীবী দীর্ঘিকার হবে, যত বাহি, মনে রাখবা। তাহলে মরিচিকা ঠিক এটাকে দেখে নাও, যত বাহি সব দীর্ঘিকার, মনে রাখবো, যত বাহি, যত বাহি সব দীর্ঘিকার, নির্বাহী, ভারবাহী, আজ্ঞাবাহী, যত জীবী সব দীর্ঘিকার, বুদ্ধিজীবী, শ্রমজীবী, পেশাজীবী, যত বাহি সব দীর্ঘিকার, যত জীবী সব দীর্ঘিকার। এই কথাটা খুব বেশি কঠিন মনে হয়ে গেল, বাকিটা আমরা ক্লাসে তোমরা দেখতে পারবে। তাহলে এটা গেল। আর এখান থেকে যদি কমন করে যায় পরীক্ষার হলে, আর তুমি যদি না করো, এর পুরো দায় কিন্তু তোমাকে বহন করতে হবে। ঠিক আছে, নেক্সট পরের প্রশ্ন উত্তর দিবা। ওয়াও, অনেক উত্তর দিয়ে ফেলছে, থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। পরের প্রশ্ন যাচ্ছি আমরা। কোন বানানটি শুদ্ধ? এখানে আরেকটা গুরুত্বপূর্ণ বানান এসছে, কোন বানানটি শুদ্ধ? থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। বি বি বি। এখন ঠিক আছে কথা? দেখো তো কথা এখন ঠিক আছে কিনা। তাহলে মোবাইলই ভালো ছিল। কোন বানানটি শুদ্ধ? দেখো, সাহিত্য শাসন। মূলত কথা হলো সৎ আয়ত্ত, সে হলো সায়ত্ত। দেখো, সৎ নিজের আয়ত্ত, আর তালব্য সব দন্ত সব দন্ত না, সাহিত্য শাসন, সাহিত্য শাসন, এই সাহিত্য শাসনটা এটা হবে সাহিত্য শাসন। ঠিক আছে, অগ্রজ শব্দের বিপরীত অর্থ কি? অগ্রজ, অগ্রজ শব্দের বিপরীত অর্থ কি? দেখো, অগ্রজ বড় ভাই আর অনুজ ছোট ভাই, অগ্রজ বড় ভাই আর অনুজ ছোট ভাই। ঠিক আছে, অগ্রজ অনুজ। এবার আসো কয়েকটা কমন যেগুলো আছে। দেখো, অগ্রজ বড় ভাই, অনুজ ছোট ভাই, তারপরে আবাহন, এই যে দেখো সবগুলো তো আর আসে না। আবাহন, এই যে বিসর্জন, বিসর্জন, ঠিক আছে। তারপরে আবির্ভাব, তিরোভাব, এরকম আনকমন গুলো আসে। তারপরে হলো কি জানো, যেমন প্রাচীন, অর্বাচীন, অর্বাচীন, খাতক, মহাজন, চোখা, হোতা, এইগুলোই বারবার আসে। কিন্তু তোমার এই যে বড় ছোট, উঁচু নিচু, ধনী দরিদ্র, এগুলো কখনোই পরীক্ষা আসে না, এগুলো কখনোই পরীক্ষা আসবে না। সুতরাং যারা এ দিয়েছো তাদের সবার উত্তর হয়েছে অগ্রজ হলো। থ্যাংক ইউ ভেরি মাচ। নেক্সট পরের প্রশ্ন দেখি।
কাজল কালো এর সঠিক বাক্যার্থ কোনটি? আমি এখানে তোমাদেরকে কয়েকটা বিষয় একটু দেখে দেব। যদি সমাজটা নাউন প্লাস অ্যাডজেক্টিভ হয়, নাউন প্লাস অ্যাডজেক্টিভ, তখন ন্যায় থাকবে মাঝে। আর যেহেতু নাউন অ্যাডজেক্টিভ, সেটা হলো উপমান কর্মধারায়, খেয়াল রাখবে। আর যদি নাউন প্লাস নাউন হয়, সে হবে উপমিত কর্মধারায়, এক্ষেত্রে ন্যায় হবে শেষে। তাহলে নাউন অ্যাডজেক্টিভ হলে উপমান, উপমান কর্মধারায়, আর নাউন প্লাস নাউন হলে উপমিত কর্মধারায় হবে। ঠিক আছে, নাউন প্লাস নাউন। তাহলে কাজল কালো এর বাক্যার্থ কি হবে? কাজলের ন্যায় কালো, কাজল কালো, কাজলের ন্যায় কালো, উপমান কর্মধারায়। তাহলে এইটা হবে, ঠিক আছে। নাউন অ্যাডজেক্টিভ কাজল কালো, তুষার শুভ্র, অরুণ রাঙা, ঘন শ্যাম। ঠিক আছে, ঘন মানে মেঘ, শ্যাম মানে কালো। ভ্রমর নাউন, কৃষ্ণ কালো অ্যাডজেক্টিভ। নাউন অ্যাডজেক্টিভ হলে উপমান, আর নাউন নাউন হলে উপমিত। যেমন দেখো, পুরুষ সিংহ, পুরুষ সিংহ, পুরুষ সিংহ, বাহুলতা, কাজল কালো। তাহলে নাউন অ্যাডজেক্টিভ হলে উপমান, উপমান, আর নাউন নাউন হলো উপমিত কর্মধারায়। নাউন অ্যাডজেক্টিভ হল নাউন। ভিখারিকে ভিক্ষা দাও, কোন কারকে কোন বিভক্তি? এখন আন্ডারলাইন কোথায়, তার উপর কারেক্টটা কিন্তু নির্ভর করবে। যদি আন্ডারলাইনটা ভিক্ষা থাকে, তাহলে কিন্তু কর্মকারক হবে, তার কর্মটা বুঝি নেই। আর যদি ভিখারিকে দাও, এটা কর্মের শূন্য হবে। আর ভিখারিকে যদি দাও, তাহলে সম্পাদনের চতুর্থী হবে। কি করে বুঝলাম? দেখো, এটা কোন কারক কোন ব্যক্তির আন্ডারলাইন কোথায়, তার উপর নির্ভর করবে। দেখো, আমি খাই, ভালো করে খেয়াল করো, আমি খাই, এটা কর্ম করছি বলতো, আমি খাই, কোন কর্ম নাই। কি বা কাকে, কি বা কাকে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যাবে, সেটা হলো কর্ম। তাহলে আমি ভাত খাই, এই ভাত হলো কর্ম। সে পড়ে, কর্ম কোনটা? কোন কর্ম নেই। বাট সে বই পড়ে, বই হলো কর্ম। তারা লিখে, কর্ম কোনটা? কোন কর্ম নেই। তারা চিঠি লিখে, চিঠিটা কর্ম। তাহলে কি কাকে প্রশ্ন করলে কর্ম? এই ভিক্ষাটা কিন্তু কর্ম। কি দাও? ভিক্ষা। আর কাকে দাও? ভিক্ষারিকে। এবং সত্য ত্যাগ করে, কোনো কিছু অর্চনা বা দান করে বোঝালে সম্বোধন হয়। তাহলে ভিক্ষুককে হলো সম্বোধনের চতুর্থী, আর ভিক্ষ হলো কর্মের শূন্য। আশা করি তোমরা বুঝতে পেরেছ। আর তোমরা জানো, গার্ডিয়ান নার্সিং কোচিং বাংলাদেশের সর্ববৃহৎ আর নার্সিং জগতের পাইনিয়র। তারা একদম এডমিশন, নিয়োগ, লাইসেন্স, রিটেন, প্রায় প্রতিটি কোর্স কমপ্লিট তারা এখানে করান, সবগুলো কোর্স। সুতরাং যারা পারেন তারা সব্যসাচী, যারা সব সামলাতে পারেন তাদেরকে বলা হয় সব্যসাচী। সেই হিসাবে গার্ডিয়ান নার্সিং কোচিং বাংলাদেশ সব্যসাচী প্রতিষ্ঠান, অনলাইন অফলাইন সব জায়গায় তোমরা আমাদের আরএস সেন্টার ফার্মে নিচতলায় ভর্তি তথ্য যোগাযোগের জন্য কথা বলতে পারবে, যে কোনো সময়, যে কোনো মুহূর্তে। ঠিক আছে, তাহলে আমি আশা করি বুঝাতে পেরেছি, কর্মটা তোমরা বুঝে পেরেছ। মেঘে বৃষ্টি হয়, দেখো যদি স্থান বুঝে তাহলে অধিকরণ কারণ। আর মেঘে বৃষ্টি মানে মেঘ হতে বৃষ্টি হয়, এটা নিঃসন্দেহে। ট্রেন ঢাকার স্থান, অধিকরণ কারণ। ট্রেন ঢাকার ছেড়ে গেলে অপাদান। আমি তোমাকে দেখেছিলাম কোচিং, অধিকরণ কারণ। সেই কোচিং থেকে বাসায় চলে গেল, অপাদান হবে। ঠিক আছে, তাহলে এই যে দেখো, কোন কিছু থেকে বিচ্যুত, জাত, বিরত, গৃহীত, তৈরি, উৎপন্ন, বিতরক্ষিত, দূরীভূত, আনন্দ ইত্যাদি বোঝালে অপাদান করা হয়। যেমন গাছ থেকে পাতা বলে, দুধ হতে দই হয়, এটা হলে অপাদান হবে। আর অধিকরণ কি বলতো? অধিকরণের স্থান, সময় এবং বিষয় হলে অধিকরণ কারক হয়। স্থান আকাশে, সময় সকাল 8টা একবারে সর, তারা ব্যাকরণে ভালো। স্থান, সময়, বিষয়। তাহলে মেঘে বৃষ্টি হবে, মেঘ হতে হচ্ছে, অপাদান হবে কিন্তু। ঠিক আছে, এটা হলো অপাদান কারকে সপ্তমী হবে, অপাদানে সপ্তম উত্তরটা বি। সবাইকে ধন্যবাদ, যারা উত্তর দিয়েছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আমি খুব খুশি হয়েছি, সবাই উত্তর দিয়েছে। আজকের উত্তর যেমন সবার কমেন্ট লাইন পড়তেছি, কিন্তু যেহেতু হাজার হাজার নাম, সবারটা নাম বলা যায় না, জন্য বাট আমি উত্তরগুলো আমার ডিসপ্লে আমার সামনে। বাংলা গদ্যের জনককে, বাংলা পদ্যের জনককে রবীন্দ্রনাথ ঠাকুর, মাইকেল মধুসূদন দত্ত, আলাউল, রিচার্ড মিত্র। বলতো বাংলা পদ্যের জনককে। পদ্য মানে কি?
এই উত্তরটা আমি দেখব। বাংলা পদ্যের জনক কে? বলো। সি বলেছে, সি দ্যাট মিনস আরাবল বলেছে। বাংলা পদ্যের জনক একটু বলো প্লিজ। বাংলা পদ্যের জনক কে, অর্থাৎ বাংলা কবিতার জনক কে? বাংলা পদ্যের জনক, বাংলা পদ্যের জনক হলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, গদ্য। আর বাংলা পদ্যের জনক হলেন বাংলা পদ্যের জনক হলেন মাইকেল মধুসূদন দত্ত, পদ্য বা কবিতা। আজই বাংলা কবিতার জনক, বাংলা পদ্যের জনক মাইকেল মধুসূদন দত্ত, আর গদ্যের জনক হলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। ঠিক আছে? বাংলা সাহিত্যের তাকে দিই প্রথম আধুনিকতার সূত্রপাত। নেক্সট আমরা পরে বসতে যাচ্ছি। কিশোর কবি কার উপাধি? তোমাদের বিভিন্ন পরীক্ষায় উপাধিগুলো আছে। রবীন্দ্রনাথ ঠাকুরের উপাধি কি জানো? বিশ্বকবি, কবিগুরু, গুরুদেব। তিনি মোট 9টা ছদ্মনাম ব্যবহার করেছেন, এর মধ্যে ভানুসিংহ ঠাকুরের পদাবলী। মাইকেল মধুসূদন দত্তকে দত্ত কুলধর কবি বলা হয়। তিনি আদি বাংলা কাব্যের বা কবিতার জনক। তার ছদ্মনাম এ নেতিভ টিমতি। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের উপাধি হল অপরাজেয় পদজীবী। তাকে বাঙালি ভাষার নিকটতম প্রতিবেশী বলা হয়। তার ছদ্মনাম নীলা দেবী। তাহলে ছদ্মনামকে উপাধি। ঠিক আছে? তাহলে এই যে বিভিন্ন সময় এইরকম দেখো, কবি কিশোর কবি বলা হয় সুকান্ত ভট্টাচার্যকে। কবি সুকান্ত ভট্টাচার্যকে বলা হয় কিশোর কবি। মাত্র 21 বছর বয়সে তিনি মারা গেছেন। তার পৈতৃক নিবাস ছিল গোপালগঞ্জের কোটালীপাড়াতে, কিন্তু তিনি জন্মগ্রহণ করেন কলকাতার কালীরঘাটে। তিনি জন্মেছিলেন কলকাতার কালীরঘাটে, বাট তার পৈতৃক নিবাস ছিল গোপালগঞ্জের কোটালীপাড়াতে। ঠিক আছে? তাহলে এটা আমি বুঝাতে পেরেছি। এই অংশটা বিশাল সিন্ধু কার রচনা বলে তো? ইসমাইল হোসেন, কায়কোবাদ, মোজাম্মেল হক, মীর মশরফের। ইসমাইল হোসেন বিখ্যাত উপন্যাস হল রায়নন্দিনী। কায়কোবাদের বিখ্যাত কাব্যের নাম মহাশ্মশান। মোজাম্মেল হক তিনি বিখ্যাত উপন্যাস জোহরা। আর মীর মশরফ হোসেনের বিশাল সিন্ধু। এইখানে আমি কয়েকটা কথা বলবো। কারবালার বিষাদময় ঘটনা অবলম্বনে মীর মশরফ হোসেন তার বিশাল সিন্ধু উপন্যাসটি রচনা করেন। গ্রন্থটিতে 3টা খণ্ড: মহরম পর্ব, উদ্ধার পর্ব, ইয়াজিদ বধ পর্ব। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৌহিত্র ইমাম হোসেনের করুণ মৃত্যুর কাহিনী বর্ণিত হয়েছে গ্রন্থটিতে। তোমরা আমাদের অফলাইন এবং অনলাইন যে কোনো বিষয়ে ভর্তির জন্য 01722177071 এই নাম্বারে যোগাযোগ করতে পারবে। ভর্তি তথ্য যোগাযোগের জন্য যে কোনো কেউ নিচে নাম্বারটা নাম দিয়ে হবে। ওকে, নেক্সট। রাজা জানে রাজা, সে কাব্যগ্রন্থ আছে থেকে আবুল হোসেন, নির্মলেন্দ্র গুণ, আবুল হাসান, শামসুর রহমান। আবুল হোসেন নাম, নির্মলেন্দ্র গুণ, তার বিখ্যাত কাব্য বাংলার মাটি বাংলার জল, মজিদ লেলিন ইন্দিরা। ঠিক আছে? 400 বছরের কাব্য। আবার বাংলার মাটি বাংলার জল এই সনেটটি রচিতা রবীন্দ্রনাথ ঠাকুর। তাহলে এখানে আছে উত্তরটা হবে আবুল হাসান। আবুল হাসান। শামসুর রহমান প্রায় 65টার মতো কাব্য লিখেছিলেন। উল্লেখযোগ্য কাব্যগুলো হল প্রথম গান, দ্বিতীয় মৃত্যুরাগে, রৌদ্র করটিতে, বিধ্বস্ত নীলিমা। ঠিক আছে? এখানে তাহলে আমরা যে প্রশ্নগুলো সলভ করেছি সবগুলো গুরুত্বপূর্ণ। দরকার হলে ভিডিওটা আবার টেনে টেনে দেখবো উত্তরগুলো আর ব্যাখ্যা দেবো যেখানে যেখানে দরকার। রবীন্দ্রনাথ, এটা কথা শোনো। রবীন্দ্রনাথের তুমি যদি জীবনী পড়ো, রবীন্দ্রনাথ দুবার প্রেমে পড়েছিলেন। একবার বয়স যখন 60+, আর একবার বয়স যখন 60+। রবীন্দ্রনাথ দুবার প্রেমে পড়েছিলেন।
একবার বয়স যখন 60+, আর একবার বয়স যখন 60+, স্যার হঠাৎ করে প্রেমের প্রশ্ন কেন? এই 16+ যে মেয়ের প্রেমে পড়েছিলেন তার নাম হলো আন্না। রবীন্দ্রনাথের 9টা ছদ্মনামের মধ্যে একটা আছে আন্না কালীপক্কাশ, আন্না কিনে। আর 60+ যে মেয়ের প্রেমে পড়েছিলেন তার নাম হলো ভিক্টোরিয়া ও কাম্পো। আর্জেন্টিনার বিখ্যাত মহিলা ভিক্টোরিয়া ও কাম্পো। রবীন্দ্রনাথ তার নাম দিয়েছিলেন বিজয়া। তাকে একটা কাব্য উৎসর্গ করেছিলেন পূরবী। এই কথাটা মনে রাখো, যে কোনো সময় প্রশ্নের উত্তরটা দিবা। তাহলে আর্জেন্টিনার বিখ্যাত মহিলাকে ভিক্টোরিয়া কাম্পোকে রবীন্দ্রনাথ কোন কাব্যটা উৎসর্গ করেছিলেন? পূরবী। রবীন্দ্রনাথ তার নাম দিয়েছিলেন কি? বিজয়া। বিজয়ের এখানে ফোটা আছে, কিন্তু ক্যামেরায় ছোট দেখা যেতে পারে, যে প্রতিটা ফোটা আছে কিন্তু। এবং উৎসর্গ অংশ রবীন্দ্রনাথ কত সুন্দর করে বলেছিলেন, পরদেশী নারী কত বিচিত্র সেবায় করিলে আপনারই ভিন দেশি পথিকেরে। পরের লাইনটি বিজয়কে, ওই মেয়েটার তো বাসা ওই পারে, আটলান্টিক মহাসাগর ওই পারে, সমুদ্রের আরেকটা নাম হলো সিন্ধু। তোমরা জানো সিন্ধু। রবীন্দ্রনাথ তাকে লিখছে কি জানো? বিজয়কে ওনাকে নিয়ে একটা গান লিখেছিলেন, আমি চিনি গো চিনি ও গো বিদেশিনী, তুমি থাকো সিন্ধু পারে। আমি দেখেছি তোমায় শারদ প্রাতে, আমি দেখেছি তোমায় শারদ প্রাতে, দেখেছি তোমায় মাধবী রাতে। আমি চিনি গো চিনি ও গো বিদেশিনী, তুমি থাকো সিন্ধু পারে। ঠিক আছে। রবীন্দ্রনাথ দেখো শেষের কবিতা রবীন্দ্রনাথ ঠাকুরের উপন্যাস লাবণ্য অমিতায় শোভনলাল খেপুকি। এই উপন্যাসে একটি বিখ্যাত লাইন আছে, গ্রহণ করেছ যত ঋণী তত করেছ আমায়, গ্রহণ করেছ যত ঋণী তত করেছ আমায়। বন্ধু বিদায় লাবণ্য চিঠি লিখেছিল অমিত রায়কে। অমিত রায় ঘরে ঢুকে দেখে লাবণ্যর চিঠি, কি সুন্দর করেছে চিঠির ভাষা। কালের যাত্রার ধ্বনি শুনিতে কি পাও, কালের যাত্রার ধ্বনি শুনিতে কি পাও। শেষ লাইনটা ছিল এরকম, গ্রহণ করেছে যত ঋণী তত করেছে আমায়, বন্ধু বিদায়। এই উপন্যাসটা ঠিক এই কথা দিয়ে শেষ হয়েছে, বন্ধু বিদায়। ঠিক আছে। তাহলে মোটামুটি এই ছিল তোমার। আর রবীন্দ্রনাথের মৃত্যু সজ্জায় লেখা কবিতাগুলো তার শেষ লেখা কাব্যস্থান পায়। এই কাব্যটার নামকরণ রবীন্দ্রনাথ ঠাকুর নিজে করে দিতে পারেনি। মৃত্যু সজ্জায় লেখা রবীন্দ্রনাথ ঠাকুর কবিতাগুলো তার শেষ লেখা কাব্যগ্রন্থে স্থান পায়। এই কাব্যটার নামকরণ রবীন্দ্রনাথ নিজে করে দিতে পারেনি। আর ঘরে বাইরে এটা একটা উপন্যাস, ঘরে বাইরে উপন্যাসটি। ঠিক আছে। ঘরে বাইরে এটা একটা উপন্যাস রবীন্দ্রনাথের। ডাকঘর রবীন্দ্রনাথের নাটক, ডাকঘর রক্তকরপী। এটাকে তো রূপক বা সাংকেতিক নাটক বলা হয়। রূপক বা সাংকেতিক নাটক হলো ডাকঘর। যে কাব্যের নাম করতে পারেনি শেষ লেখা, সেই কবিতাও কতটা রহস্যময় ছিল জানো? তো সৃষ্টিকর্তার উদ্দেশ্য করে রবীন্দ্রনাথ ঠাকুর বলতেছিলেন, তোমার সৃষ্টির পথ রেখে চাকীর্ণ করি, কত বিচিত্র ছলনা জালে, হে ছলনাময়ী, মিথ্যা বিশ্বাসের পার পেতেছে নিপুণ হাতে। ঠিক আছে। এই যে বিষয়টা বাংলা গদ্যের জনককে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, উইলিয়াম কেরি, রবীন্দ্রনাথ ঠাকুর। তখন আমরা বলেছিলাম বাংলা পদ্যের জনক, বাংলা পদ্য কবিতা কাব্যের জনক হলেন মাইকেল, আর বাংলা গদ্যের জনক হলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। বাংলা গদ্যের জনক হলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। মাত্র 19 বছর বয়সে সংস্কৃত কলেজ থেকে তিনি বিদ্যাসাগর উপাধি লাভ করেন। তার পারিবারিক উপাধি ছিল বন্দ্যোপাধ্যায়। তিনি ঈশ্বরচন্দ্র স্বরমালায় স্বাক্ষর করতেন। অসাধারণ। এবারে ছোট্ট একটা ঘটনা বলবো তোমাকে, খুব মনোযোগ দিয়ে শুনলেই হবে, খুব মনোযোগ করবো। রেডি সবাই? সবাই মেরুদণ্ড সোজা করো, একটু নড়াচড়ে বসো, বিদ্যাসাগর নিয়ে কথা হবে। যেন বাংলা গদ্যে প্রথম বিরামচিহ্ন ব্যবহার করেছিলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। ওই গ্রন্থটার নাম ছিল বেতাল পঞ্চবিংশতি। বেতাল পঞ্চবিংশতি। রাজা বেতাল। আর পঞ্চবিংশতি মানে কি?
বলে তো 25। এবার আসো ভাইয়া, যেটা বলতেছিলাম আমরা, তোমরা উত্তরগুলো ঝটপট করে দিতেই থাকবা। তোমাদের লাভ হবে, একটা রেকর্ড থেকে সারা জীবন যে তোমরা সূত্রটা দেখছিলাম। আমি এবার মূল আলোচনা আসতেছি, যেটার জন্য তোমাদেরকে থামিয়ে দিয়েছিলাম। তুমি অবশ্যই মনে রাখবা, একজন শিক্ষার্থীর ওয়েল উইশার অকৃত্রিম বন্ধু হলেন তার দুজন। একজন হলেন তার পিতামাতা, অন্যজন হলেন তার শিক্ষক। পিতামাতাও চান তার সন্তান কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে যায়। আর একজন যিনি মনে করেন চান, তিনি হলেন তার শিক্ষক, তিনিও চান তার শিক্ষার্থী দেশের টপ লেভেল পর্যন্ত পৌঁছে যাবে। বাট তোমার আপন আত্মীয়দের মধ্যে কেউ হতে চাইবে না, তবে তার সন্তানকে অ্যাভয়েড করে যাও। চাচা আমি না এবার সরকারি চাকরি হয়েছে, ভালোই করেছিস, কিন্তু ভিতরে ভিতরে চলতেছে তার নিজের ছেলে বা মেয়ে কিছু হয়নি। আর তুমি তোমার যে হয়েছে এটা সে সহ্য করতে পারে না, বুঝতে পারছো? আর তোমার শিক্ষক চাল তুমি সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে যাও। কিন্তু যেটা বলতেছিলাম যে এই দুটো জায়গায় একটু চুপ থাকবা। তোমার পিতামাতার সাথে অনেক বেশি তোমার পরিমাণ নাও হতে পারে। ধরো তুমি একজনকে পছন্দ করেছো, তাও বলেন এই কিন্তু ওরা তো অনেক ভালো দেখছে, মানুষটা অনেক ভালো ছিলেন, তুমি বা আমি চিনি না মানুষকে, ধরো ওনার খুব ভালো ছিলেন, বাট তোমার সাথে পরিমাণ হয় না, তোমরা এই বললেন কি সব সিদ্ধান্ত না এগুলো লেখাপড়া করছো জানতে, তুমি মা বাবাকে বলতেছো যে লেখাপড়া। যে বাবা আমি দেখি যেন রিক্সা চালানোর কাজ করে, মেয়েকে হোস্টেলে রেখে নার্সিং করেছে, মা কাজ করে সকালবেলা রান্না টান্না সব করার শেষে এরপরে আস্তে আস্তে তোমার কম্বলটা বা লেপটা শুয়ে দিয়ে বলতেছে ওঠো বাবা, মা ক্লাসের সময় হয়ে গেছে, তুমি সেই বাবা মা কষ্ট দিচ্ছ। এই একটা জায়গায় চুপ থাকবে, কণ্ঠটা নিচু করবে, অবস্থাটা নিচু করবে। ওনারা রেগে তুমি চুপ থাকবা, বোঝাতে বলে বুঝো না, চুপ থাকবা, মুখে মুখে কথা বলবে মা বাবা। আর একজন শিক্ষক, সব শিক্ষকের সব বিষয় ভালো নাও লাগতে পারে, আলাদা করে বলে স্যার আপনি সবার সামনে আমাকে নাও বলতে পারেন, সাবজেক্টে নিয়ে আলাদা করে বলেছে, কিন্তু তুমি রিয়েক্ট করেছো, স্যারের সাথে খারাপ হবে, স্যার কষ্ট করে দীর্ঘশ্বাস তোমার জন্য অবশ্যই। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বাড়ি ছিলেন পশ্চিম বাংলার মেদিনীপুর জেলার বীরসুন গ্রামে। উনি থাকতেন কলকাতাতে, মা চিঠি লিখছেন, সামনে দামোদর নদী, সন্ধ্যায় নদী উত্তাল, কারণ খুঁজে খেয়া নেই, খেয়া কিভাবে থাকবে, ঝড় বৃষ্টি, মাঝি বাড়িতে চলে গেছে, তিনি খেয়া পারা বলবেন পাটনি। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর লাফতে নদীতে পড়লেন, সাতটি নদীর উপর চলে গেলেন, সাতটি নদীর উপরে চলে গেলেন। কাদা বৃষ্টি, মা সবাই ভাবছে আর আসবে না, মা অপেক্ষা করছে, মায়ের মন্ত্র দরজা নাড়া, মা আমি এসেছি। মা দরজা খুলে দেখলেন ভিজা খায়, কে এসেছো? মা নদী সাতটে চলে এসেছি। মা আঁচল দিয়ে পানি মুছে দিলেন মাথা, চোখের পানি ছেড়ে দিলেন। এই দোয়াটাই তাকে শ্রেষ্ঠ বাঙালিদের মধ্যে একজন করে দিয়েছিলেন। অসাধারণ ব্যক্তিত্ব সম্পন্ন। এবার ইংল্যান্ড যাচ্ছে জাহাজে, পাশে এক ভদ্রলোক ইংরেজ, বিদ্যাসাগর তো করছে বাঙালি, আবার কাঠের খড়গ লাঠি মেরে জুতারা সমুদ্রে ফেলে দিয়েছে। বিদ্যাসাগর ঘুম থেকে দেখে তার জুতা নেই, তিনি আবার ইংরেজদের যে হাট থাকে না ওইটা করে সমুদ্রে ফেলে দিয়েছে। ওই যে টেবিলে বসছিল, ওই লোক ঘুম থেকে জিজ্ঞেস করে হ্যাঁ, বিদ্যাসাগর বলে এটা আমার জুতার খোঁজে সমুদ্রে গেছে। নীল দর্পণ নাটকটা দেখতে এসে মানুষের উদ্দেশ্যে তিনি জুতা ছেড়ে মেরেছিলেন, সবাইকে হতবাক। কেন কাজটা করেছেন জানো? নাটক খেলা হয়েছিল না, অর্থাৎ আর্টিস্ট যিনি, তিনি এটা এমন ভাবে উপস্থাপন করেছিলেন, নীল চাষিদের উপরে কি পরিমাণ অত্যাচার করেছিলেন নীলকররা, মূলত চরিত্রটাকে ধিক্কার দেওয়ার জন্য তিনি মঞ্চে জুতা ছুড়ে ফেলেছিলেন, আর আর্টিস্ট জুতাটাকে আশীর্বাদ করে নিয়ে গেলেন। আজ তার অভিনয় জীবন সার্থক। বুঝতে পেরেছ? তো এই ছিলেন বিদ্যাসাগর। তোমরা আসলে বুঝতে পেরেছো ভাইয়া? কোনো সমস্যা নেই তো? আমাদের অনেক প্রশ্ন তোমরা করেছো, থ্যাংক ইউ ভেরি মাচ।
অনেক প্রশ্ন তোমরা করেছো, অনেক উত্তর তোমরা দিয়েছো, খুশি হয়েছি আমি। অনেক প্রশ্ন করেছো তোমরা, উত্তর দিয়েছো, ঠিক আছে, খুশি হয়েছি আমি। কার ভাগ্যে কি আছেন সেটা জানেন, অন্তরে জানেন। আমরা মিলাম কবিতাটা, ঠিক আছে। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। নেক্সট যাও, বাংলা সাহিত্যে প্রথম সার্থক উপন্যাস কোনটি? দেখো তো, বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাস কোনটি? বিষাদ সিন্ধু, মেঘনাদ বধ কাব্য, বিষ বৃক্ষ, দুর্গেশ নন্দিনী। দেখছো? তাহলে কি দাঁড়াচ্ছে দেখো, তুমি বাংলা সাহিত্যের প্রথম 4 দিয়েছ দুর্গেশ নন্দিনী। দেখি মাহফুজা আক্তার দিয়েছে 4, বাদ বাকিরা অন্যরা কি উত্তর দেখতে দেখি। এডি 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 এডি। আগের উত্তরটা বলে দিই, তারপরে হবে। বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাস দুর্গেশ নন্দিনী। এটা প্রকাশিত হয় 1865 সালে, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। বাংলা সাহিত্যের সর্বাধিক পঠিত উপন্যাস বিষাদ সিন্ধু, মীর মশাররফ হোসেন। বাংলা সাহিত্যের প্রথম সার্থক মহাকাব্য মেঘনাদ বধ কাব্য, মাইকেল মধুসূদন দত্ত। বীর বৃক্ষ উপন্যাস, এটা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। তাহলে বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাস দুর্গেশ নন্দিনী, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, ঠিক আছে। তাহলে আমি আশা করি এই অংশটা বুঝাতে পেরেছি। থ্যাংক ইউ ভেরি মাচ। নেক্সট, আমাদের গার্ডিয়ান নার্সিং কোচিং এ ফুল কোর্সে যা যা থাকছে, জুম লাইভ ক্লাস, মোট 20টি ক্লাস, মোট 20টি ক্লাস টেস্ট, মোট 100টি মডেল টেস্ট, স্পেশাল লাইভ এক্সাম, 24 ঘন্টা গার্ডিয়ান নিমের সাপোর্ট, বিষয়ভিত্তিক মানসম্মত লেকচারশিপ এবং গাইড। হ্যাঁ, ভর্তি তথ্য যোগাযোগ নিয়ে তোমরা যে কিছু কথা বলতে পারবা এই নাম্বারে 01722171071। আর যদি কোনো ধারাভাষ্যকার বলতে গিয়ে ওঠেন, হ্যাঁ শ্রোতা ভাই বন্ধু, আমাদের গার্ডিয়ান নার্সিং ভর্তি ও নিয়োগ কোচিং এ যা যা রয়েছে, কি রয়েছে, জুম লাইভ ক্লাস, মোট 200টি ক্লাস, মোট 200টি ক্লাস টেস্ট, মোট 100টি মডেল টেস্ট, স্পেশাল লাইভ এক্সাম, 24 ঘন্টা গার্ডিয়ান টিমের সাপোর্ট, বিষয় ভিত্তিক মানসম্মত লেকচারশিপ এবং গাইড। ভর্তি তথ্য ও যোগাযোগ 01722177071। তাই বলতে না বলো? তাহলে আমরা পরীক্ষায় যাচ্ছি, যাবো পরীক্ষায়। এটা তালি হতে পারতো না, বলো? তাহলে এই কি ছিল আমাদের আজকে টোটাল আয়োজন? এটা কি টোটাল আয়োজন ছিল আমাদের? আরো প্রশ্ন থাকতে পারতো, তাই না বলো? একটা হাসি তো হবে, এটা হাসি রিয়েক্ট হবে না বলো? হাসি রিয়েক্ট তো হবে। আমরা এবারে তোমাদের সাথে কিছু ধীরে বলেন, আমি একটু অসুস্থ। আচ্ছা, আমি তোমাদের সাথে একটা কুইজ খেলবো, ওটা থাকবে, তার একবার দেখো, ঠিক আছে? ওটা থাকবে, আবার দেখো। আমার প্রশ্ন হলো, প্রথম প্রশ্ন, খালি উত্তরটা দিবা, সঠিক ঢোকার বাকি রাখবে না। প্রথম প্রশ্ন হলো, এই যে উষ্ণ শব্দটা, উষ্ণ শব্দ, এই উষ্ণ শব্দটির যুক্ত বর্ণটা কোন কোন বর্ণ দিয়ে গঠিত? মূর্ধন্যস্বর সাথে মূর্ধন্য হবে না ইও হবে বলে তো? উষ্ণ শব্দটার যুক্ত বর্ণ কোন কোন বর্ণ দিয়ে গঠিত বলে তো? উষ্ণ শব্দটির যুক্ত বর্ণ কোন কোন বর্ণ দিয়ে গঠিত বলো? বলো, কি বলবে? উষ্ণ শব্দটির যুক্ত বর্ণ কোন কোন বর্ণ দিয়ে গঠিত বলো? কি বলবে? মূর্ধন্য শুধু মূর্ধন্য হবে না ইও হবে? উত্তরটা দাও, বলো। বলো,
বলেছে, কেউ বি বলেছে। আচ্ছা দেখো, এটা দেখতে ইওর মতো হলে ইও নয়, মূর্ধন্য ন, উষ্ণ, তৃষ্ণা, কৃষ্ণ, লক্ষণ, প্রণাম। ঠিক আছে, কিছু জিনিস শিখাবো আজকে। অঙ্ক শব্দটি কোন বানান সঠিক? অঙ্ক এটা হবে না অঙ্ক এটা হবে? আগেরটা না পরেরটা বলো তো? অঙ্ক বানান কোনটা শুদ্ধ? আগেরটা না পরেরটা বলো? অঙ্ক কোনটা হবে বলো? অঙ্ক বানান কোনটা? আগেরটা না পরেরটা বলো? কে বলতে পারবেন? তিনি বলতে পারবেন, তিনি আমাদের সবচেয়ে বেস্ট স্টুডেন্ট। বলো অঙ্ক বানান কোনটা শুদ্ধ? ও ক হবে না পরেরটা হবে? দেখতে থাকো, একটা একটা করে দেখবা, বানান লাগবেই। অঙ্ক বানান বিশ্বাস করো, তোমরা যেটাকে শুদ্ধ বলছো সেটাই ভুল। অঙ্ক বানান শুদ্ধ হলে এটা। আচ্ছা দেখো তো কোন বানানটা শুদ্ধ? সংবর্ধনা। সংবর্ধনা এটা হবে না সম্বর্ধনা এটা হবে? আগেরটা না পরেরটা বলো তো? সংবর্ধনা কোনটা হবে? খুবই গুরুত্বপূর্ণ, বানানগুলো আসবেই, বানান থেকে আসবে, একটা একাধিক আসবে। সংবর্ধনা। আচ্ছা ওর আগেরটা পরেরটা সংবর্ধনা, তবে লিখতে পারলে সবচেয়ে ভালো ছিল। এখানে সংবর্ধনা এটা হবে, সংবর্ধনা এটা হবে না। তোমরা আগেরটা পরে কেন লিখি? শব্দটা লিখতে পারবো না? শব্দটা লিখতে পারবো কিনা বলো তো? বলো। তাহলে সংবর্ধনা এটা হবে। এবার দেখো পরে একটা খুবই গুরুত্বপূর্ণ বানান, যেটা বাঙালি হয়, আমরা বাঙালি বানান পারি না। বাঙালি বানান কোনটা শুদ্ধ? বাঙালি এটা হবে না বাঙালি এটা হবে? বলো তো বাঙালি বানান কোনটা শুদ্ধ? বলো আগেরটা না পরেরটা বলো? বাঙালি বানান কোনটা শুদ্ধ? বাঙালি, মন বুঝি না, ঝটপট খালি বাঙালি বানান লিখতে পারো না, সূত্র লেখো তো দেখি কোনটা শুদ্ধ। বলো। আচ্ছা গুড। বাঙালি বানান বিশ্বাস করো এটাও ভুল, বাঙালি এটাও ভুল। বাঙালি বানান পৃথিবীর মধ্যে সবচেয়ে সোজা বানানো বাঙালি, অথচ বাঙালি জাতি হলো সবচেয়ে পৃথিবীর মধ্যে ঝামেলার জাতি। ঠিক আছে, নেক্সট যাও। নেক্সট এখনো শেষ হয়নি কিন্তু, বানানগুলো সব লাগে। আকাঙ্ক্ষা বানান কোনটা শুদ্ধ? আকাঙ্ক্ষা এটা হবে না আকাঙ্ক্ষা এটা হবে? বলো আকাঙ্ক্ষা বানান কোনটা শুদ্ধ? আগেরটা না পরেরটা বলো তো? আকাঙ্ক্ষা বানান কোনটা শুদ্ধ? বলো আকাঙ্ক্ষা বানান কোনটা শুদ্ধ? আকাঙ্ক্ষা এটাও ভুল, আকাঙ্ক্ষা এটাও ভুল। আকাঙ্ক্ষা এটা শুদ্ধ, আকাঙ্ক্ষা বিশ্বাস করো এটা শুদ্ধ, দুটোই ভুল। এবার দেখো আরেকটা বানান দেখো, সবগুলো খেয়াল রেখো, ঠান্ডা মাথায় আমরা ধীরে ধীরে যাচ্ছি। প্রতিটা বানানের জীবনে গুরুত্বপূর্ণ। 1 থেকে 12 পর্যন্ত কি শিখছি আর কয়েক মিনিটের মধ্যে বুঝতে পারবা। দেখো আসক্তি বানান এটা শুদ্ধ না আসক্তি এটা শুদ্ধ? বাক্যের 3টা গুণ, আকাঙ্ক্ষা, আসক্তি যোগ্যতা না আসক্তি যোগ্যতা। দেখো ভালো করে দেখবা কোনটা শুদ্ধ, খুবই গুরুত্বপূর্ণ বানানটা, কোনটা শুদ্ধ। আসক্তি বানানটা একটু লিখে দাও প্লিজ। আসক্তি, আসক্তি কোনটা শুদ্ধ ছিল? আসক্তি, আসক্তি লিখতে পারবো না, আগেরটা পরেরটা না লিখে আসক্তি বানানটা একটু লিখে দাও। গুড, আরিফা লিখেছে, থ্যাংক ইউ ভেরি মাচ আরিফা। আর সত্যি এটা বিন্যাস,
বাক্যের সুশৃঙ্খল পূর্ণবিন্যাস বলে আসক্তি। আসক্তি হলো বিন্যাস, বিন্যাস এটাও শুদ্ধ। আর এই আসক্তি হলো মাদকাসক্ত হলে বা তোমার প্রতি আমি আসক্ত হয়ে পড়লে এটা হলো আসক্তি, আর এটা হলো আসক্তি। ঠিক আছে? হ্যাঁ বলো। আসক্তি দুইটাই শুদ্ধ, তবে দুইটার অর্থ ভিন্ন ভিন্ন। এটা হলো বাক্যের তিনটা গুণ: আকাঙ্ক্ষা, আসক্তি, যোগ্যতা। আর এই আসক্ত হলো মাদকাসক্ত। লাইলির প্রতি যখন মজনু আসক্ত, লাইলি তোমার এসেছে প্রিয়া, মজনু গো আখি খোলো, প্রিয়তম এতনি নিশি ভোর গো খোলো, মজনু গো আখি খোলো। আকাঙ্ক্ষা, আসক্তি, যোগ্যতা। ঠিক আছে? তাহলে আকাঙ্ক্ষা, আসক্তি, যোগ্যতা। এখন লাস্ট আর একটা প্রশ্ন দেখাই ভাইয়া, খুবই গুরুত্বপূর্ণ। গড্ডলিকা প্রবাহ হবে না গড্ডালিকা প্রবাহ হবে? তো গড্ডলিকা প্রবাহ হবে না গড্ডালিকা প্রবাহ হবে? কোনটা শুদ্ধ বলো? গড্ডলিকা প্রবাহ না গড্ডালিকা প্রবাহ? বলো, এটা একটু লিখে দাও প্লিজ, প্লিজ, প্লিজ। এই মাহবুজাটার অনেকগুলো প্রশ্ন উত্তর দিচ্ছে। থ্যাংক ইউ মাহবুজা, তোমাকে, মাহবুজাকে ধন্যবাদ যে মাহবুজা অনেক প্রশ্ন উত্তর দিয়েছে আজকে। বলো, গড্ডলিকা প্রবাহ হবে না গড্ডালিকা প্রবাহ হবে? প্লিজ বলো। আগেরটা না পরেরটা? গড্ডলিকা না গড্ডালিকা? বলো কোনটা হবে? সমস্যা কোনো? বিশ্বাস করো, তোমরা যেটা বলছো সেটাই ভুল। গড্ডলিকা প্রবাহ হবে। বিশ্বাস না হলে বই খুলে দেখবা, তবে কোনো নোট বা গাইড দেখবা না, কারণ ওখানে প্রচুর ভুল আছে। গড্ডলিকা প্রবাহ হবে, গড্ডলিকা প্রবাহ হয় না, হয় না। ঠিক আছে? এবার একটা মজার বিষয় দেখো, এই রুলসটাই আজকে তোমাদের জন্য শেষ রুলস। খুবই গুরুত্বপূর্ণ রুলস দেখো, বাংলা বানানের একটা রুলস দেখে ক্লোজ করে দিচ্ছি। এই যে ত আছে না, ভালো করে খেয়াল করবা। নেক্সট ক্লাসগুলো কত মজা হয় না আমাদের সাথে দেখবো। এই যে ত আছে না, ত, ত, তা, দন্ত নয় দীর্ঘার, মূর্ধ নয় দীর্ঘার, এই প্রত্যয়গুলো, এটা দন্ত নয় কিন্তু, ত, তা, নিনি, এই প্রত্যয়গুলো কোন শব্দের শেষে থাকে, তার আগের দীর্ঘিকার স্বীকার হয়ে যাবে। বুঝিনি স্যার? যেমন তুমি দেখো, এই যে দায়ী বানানটা কিন্তু দীর্ঘার, খেয়াল করো। এর সঙ্গে যখন ত যোগ হবে, সে হবে দায়িত্ব। এই যে দায়িত্ব, দেখো প্রতিযোগী, প্রতিযোগী দীর্ঘিকার, প্রতিযোগী, ছড়ি 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 ছড়ি, প্রতিযোগী দীর্ঘিকার, সাথে তা যোগ হলে প্রতিযোগিতা। ঠিক আছে? নি শিথি দীর্ঘিকার, দন্তময় দীর্ঘিকার, সে হলো নিশি। ঠিক আছে? ঠিক ওই রকম আকাঙ্ক্ষী বানানটা দীর্ঘিকার, এর সাথে মূর্ধন্যয় দীর্ঘিকার দাও, সে কি হবে? আকাঙ্ক্ষী। তাহলে ত, তা, মিনি, এই প্রত্যয়গুলো কোন শব্দের শেষে বসলে তার আগে দীর্ঘিকার স্বীকার হয়ে যায়। ঠিক আছে? দায়িত্ব, প্রতিযোগিতা, নিশিথিনী, আকাঙ্ক্ষিনী, এই কথাটা মনে রাখবে। পারা যাবে না? পারবে কিনা বলো? জি স্যার পারবো। এবার দেখো, মানে এত ভুল কেন হয় স্যার আমাদের? কি পরিমাণ ভুলে পড়ার জীবন। তোমাকে দেখো, রাস্তার মোড়ে গিয়ে বিপদ, তুমি দুর্ঘটনা এড়াতে ফুট ওভারব্রিজ ব্যবহার করো। এই দুর্ঘটনা মানে দুর্ঘটনা ঘটাই দিচ্ছে। বিজয় সরণি রোকে একসঙ্গে একটা বানানো ঠিক নেই। তুমি কোথা থেকে শিখবা? তুমি দেখো মাইকিং করে বিরাট গরু ছাগলের হাট হবে না, গরু ছাগলের বিরাট হাট, উচ্চ বালিকা বিদ্যালয়, সব মেয়েরাই উঁচু উঁচু নাকি বলো,
তাহলে বালিকাদের উচ্চ বিদ্যালয় হবে না? বলে লম্বা মাথার কেশ, আবার গানও গায়, খায়রুল লো তোর লম্বা মাথার কেশ। লম্বা মাথার কেশ হবে না, গোল মাথার লম্বা কেশ, বড় যে বলা যায় মাথার লম্বা কেশ, বুঝছো? বলে কি জানো, সরকারি মহিলা কলেজ। কেন রে ভাই, মহিলাটা কেন সরকারি হবে? কলেজটা না সরকারি, তাহলে কি হবে? মহিলাদের সরকারি কলেজ, সরকারি মহিলা হয় না, বুঝছো? তারপরে আরো প্রশ্ন এরকম আরেকটা বিষয় তোমাকে বলি, বলে কি জানো, সরকারি মহিলা হবে না। আরেকটা বলি তোমাদেরকে, বলে কি যে এখানে খাঁটি গরু দুধের চা পাওয়া যায়। বলো গরু কি, গরু খাঁটি তো না? কি হবে বলো তো? গরু খাঁটি দুধের চা না, এখানে গাভীর খাঁটি দুধের চা পাওয়া যায়। গরু খাঁটি থাকে, তাই না? আর গরুর সব গরু দুধ দেয় না, এটা জানতে হবে। তারপরে এগুলো একদম কমন ভুল, বুঝছো? তারপরে কি বলে জানো, বলে কি জানো, বলে একটা গান শুনছো, দেখো রবীন্দ্রনাথ বলেছেন অশ্রু জল, আরে অশ্রু জল চোখের জল, আবার অশ্রু জল হয় কিভাবে? মেহমান আসতে বলে আসছেন, আসেন, সুস্বাগত, বিশ্বাস করো সুস্বাগতম বলে কোনো কথা হয় না, আগতম বলে কথা নেই। এই যে দেখো, এটা স্বাগত হবে, স্বাগত, স্বাগতম হবে না, সুস্বাগত হবে না। সুযোগ আগত, সে হলো স্বাগত, তারা একটি সুসু দিলে সুস্বাগত হয়। রবীন্দ্রনাথ ভুল করেছেন? হ্যাঁ, রবীন্দ্রনাথের গান শুনে তো বুঝতে পারলাম। ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে, বলে চাবি ভাঙবে না তালা ভাঙবে? চাবি ভাঙলে ওই তালা জীবনে খোলা যাবে, আর যে বন্দি আছে হ্যাঁ ওইটা হবে ভেঙে মোর ঘরের তালা, কিন্তু গানে মিলবে না, ওনার তালা বলে না। পরে লাইনটা একটা ঝামেলা, ভেঙে মোর ঘরের তালা কোন শালা নিয়ে যাবি, এটা হয়? হবে না, এই জন্য চাবি, বাট এটা কিন্তু ভুল, ঠিক আছে? আমি তোমাদের কি এটা বুঝাতে পেরেছি কিনা অন্তত এই বিষয়টা, যে হর হামেশা যে আমরা ভুল করি, ঠিক আছে? আরো কিছু বানান আমরা ক্লাসগুলোতে দেখাবো নি। আজকে ওপেন ক্লাস তো, এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য তোমাদেরকে ধন্যবাদ। আর এই বানানগুলো নিয়ে আরো ডিটেলস কথা হবে। দেখো বলে স্যার বাংলা বানান সব ঠিক, কেমন ঠিক হয়? দেখো এই যে নিচ, এই নিচ হলো নিম্ন, আর এই নিচ হলো বাজে তুচ্ছ গিরিত হীন। ডাক্তার ধরেছে তোমার নারী, আর এইসব দোস্ত ডাক্তার নারী ধরছে, মানেটা কি জানো? আবার এই নারী মানে কি? এই নারী হলো না, পারি না, যারা দেখতে নারী তার চলন বাঁকা। দেখো এই যে ধ্বনি আছে না, এই ধ্বনি শব্দের ক্ষুদ্রতম অংশ। এই যে ধ্বনি, এটা হলো বৃত্তশালী, আর এই যে ধ্বনি, এটা হলো যুবতী। তোমরা গান শুনতে কিন্তু বুঝো নাই। সোহাগে চাঁদ বদনি ধ্বনি নাচো তো দেখি, বালা নাচো তো দেখি, বুঝতে পারছো? এই যে মরা আর মরার মধ্যে তফাৎ না জানে তোমাকে না পারা হতে হবে। আচ্ছা বলো তো, পথের দাঁড়িয়ে মরা পড়ে আছে কোনটা হবে? উপরেরটা না নিচেরটা? পথের দাঁড়িয়ে মরা পড়ে আছে, এটা নিষেধটা হবে, কারণ এটা লাস্ট, কারণ মৃত্যু কখনো পড়ে থাকতে পারে না। এরকম অজস্র বানান নিয়ে আমাদের কাজ করার অনেক সুযোগ আছে। দেখো এই অন্ন মানে কি জানো? এই অন্ন মানে অপর, এই অন্ন মানে অপর, ভালো করে খেয়াল করো। এই অন্ন মানে ভাত, দুদিনের বই দেখি ভাত দিলে কয় অন্ন। আর তাহলে স্যার এই অন্ন শব্দের অর্থ কি? এই অন্ন শব্দের অর্থ হলো দিবস বা দিন। এই অন্ন শব্দ হলো দিবস বা দিন। দিবসের প্রথম বাক্যে বলা হয় পূর্বাহ্ন, মাঝের অংশ মধ্যাহ্ন, বিকেল বেলা অপরাহ্ন, সন্ধ্যায় সায়াহ্ন। তুমি যদি না পড়ো নাম্বারটা চলে যাবে। তিনি পূর্বাহ্নে এসে মধ্যাহ্নের থেকে অপরাহ্নের পর সায়াহ্নে চলে গেলেন। তিনি পূর্বাহ্নে এসে মধ্যাহ্নে থেকে, তিনি পূর্বাহ্নে এসে, হ্যাঁ সবার এসে যেতে পাই জান, কিন্তু সবার টাইম করতে পারতেন না, বুঝছো? তিনি পূর্বাহ্নে এসে মধ্যাহ্নে থেকে অপরাহ্নের পর সায়াহ্নে চলে গেলেন। তোমাদের আরেকটা লাস্ট বানানটা বলে দিই। যত অঞ্জলি আছে মনে রাখবা, যত অঞ্জলি, সব অঞ্জলি রস্বীকার, যত অঞ্জলি আছে সব অঞ্জলি রস্বীকার। কি কি? গীতাঞ্জলি, গীতাঞ্জলি, শ্রদ্ধাঞ্জলি, পুষ্পাঞ্জলি, যত অঞ্জলি আছে সব রস্বীকার। কি কি? গীতাঞ্জলি, শ্রদ্ধাঞ্জলি, পুষ্পাঞ্জলি, ঠিক আছে? দিলি খায় গান যেন ভুলে যেও না, এক
একই বন্ধনে বাধা দুজনে, সে বাঁধন খুলে যেও না। গান শোনাবো আমরা পরে, আজকে এই পর্যন্ত থাক। তাহলে আজকে জমজমাট আলোচনা হলো তোমাদের সঙ্গে। আমার সঙ্গে এতক্ষণ থাকার জন্য ধন্যবাদ। তোমরা সবাই ভালো থাকবে। গার্ডিয়ান নার্সিং কোচিং কে ধন্যবাদ যারা এরকম অসাধারণ ক্লাসের আয়োজন করেছে। এরকম 2-3টা ক্লাস করার পরে তুমি বাসার সামনে সাইনবোর্ড টানিয়ে দিবা, এখানে কারক পড়ানো হয়, এখানে সমাজ পড়ানো হয়, এখানে বাংলা পড়ানো হয়। ইনশাআল্লাহ পরীক্ষার হলে তুমি সর্বোচ্চ নাম্বার পাবে। আল্লাহ হাফেজ। তাহলে থ্যাংক ইউ।